সকলে দুশ্চিন্তায় পড়ে গেল। আবার সেই সওদাগর বাড়ি। মনি কোন সাহসে সেখানে গেছে। শফিক মোল্লা এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লেন। এদিকে সওদাগররা অপেক্ষায় আছে কখন মোল্লা বাড়ি থেকে লোক আসবে। ঘরের মধ্যে পায়চারি করছে মনি। শোয়েব খাটের উপর বসে আছে। অগত্যা সে মনিকে প্রশ্ন করলো, তোমার কি একটু ভয় করে না? না। বলতে গেলে তোমার থেকে আমি বেশি জানি এই সদাগরদের সম্পর্কে। কেমনে জানেন হ্যাঁ গো ব্যাপারে? শফিক চাচা যতবার বিদেশ গেছেন ততবারই আমাদের এই পরিবারের ব্যাপারেই কথা বলেছেন। খালি আমিই জানতাম না। আচ্ছা মানি, তুমি এত সাহস কোথায় পাও? তোমার ভয় করে না কেন? জানি না, আমার শুধু মনে হয় যে আমি যদি পাতালেও আটকায় থাকি সেখান থেকেও আমার বড় আব্বু আমারে উদ্ধার করে লইয়া যাইব। ওনার বড় মাইয়া হই না আমি। একটু বাদে তারা খেয়াল করলো বাহিরে অনেক হইচই হচ্ছিল। ঘরের মধ্যে থাকায় ঠিক করে বুঝতে পারছিল না দুজনে। মনি ছটফট করছিল বাহিরে যাওয়ার জন্যে, কি হচ্ছে সেটা দেখার জন্যে। বারবার জানালা দিয়ে উঁকি দিচ্ছিল কিন্তু কিছু দেখতে পারছিল না। দরজা খোলার শব্দ পাওয়া গেল। দেখলো শফিক মোল্লা বাহিরে পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছেন। মনি ছুটে গিয়ে তার বড় আব্বুর কাছে গেল। শফিক মোল্লা মনির মাথায় হাত রাখলেন, তার গালে হাত দিয়ে বললেন, এমন কেন করিস মা? আমার বুঝি চিন্তা হয় না তোরে লাইহান? শুনলাম যে সৌদাগররা তোরে আটকাইয়া রাখছে, ভয় পাইয়া গেছিলাম আমি। তোমার মাইয়ার কিচ্ছু হইব না বড় আব্বু। পুলিশ তখন হানিফ সওদাগরকে নিয়ে থানায় চলে গেলেন। সবাই সওদাগর বাড়ি থেকে বের হলো। পিয়ালিকে তার বাবার কাছে পৌঁছে দিয়ে মোল্লা বাড়িতে ফিরল সবাই। শাহানা বেগম মনিকে বকাঝকা শুরু করে দিলেন। এর মধ্যে গুলশান আরা বেগম নাক গলিয়ে রাগে কটমট করতে করতে বললেন, তোর বাপের থাকলে আজ এক কাম কইরা সাহস পাইতি না। শোয়েব আহমদ চাঁদের কাছে গিয়ে দাঁড়ালো, আস্তে আস্তে বলা শুরু করলো, শালা, তোরে আমি স্টুডেন্ট কম বন্ধু বেশি মনে করেছি, তুই আমারে এ কোথায় এনে ফেললি? আসতে চাইনি আমি, জোর করে নিয়ে আসলি তুই। জানিস কাল রাতে আমার হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছে। কিন্তু স্যার, আপনি বাঘিনীর খপ্পরে পড়লে কি করে? মানে ও আপনাকে কেন সঙ্গে নিয়ে গেছে? কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে, আর তার সাথে ব্ল্যাকমেইল। চাঁদ কিছু না বলে শোয়েবের কথায় মুচকি মুচকি হাসে। সবাই আজকে নিচে বিছানা পাতিয়ে একসাথে খেতে বসলো। গুলশানারা বেগম আর শফিক মোল্লা গুরুত্বপূর্ণ কথা বলছে তার ঘরে। মনি খাবার খাচ্ছিল। শাহানা বেগম শোয়েবের প্লেটে মাংস তুলে দিচ্ছিলেন আর বলছিলেন, কয়দিন ধরে দেখতেছি রসইখানা ময়লা হইয়া থাহে। আমি তো কাজ কাম সাইরা সব সাফ কইরা তারপর বাহির হই। এমন মনে হয় যে কেউ মাঝরাইতে বেলা রান্দে, সকালে রানতে আইসা দেখি ময়লা হইয়া আছে। রসইখানে কে রান্ধে তা তো জানি না মা। মাঝরাইতে কে রান্ধে আমি তো জানি না, তাই না মাস্টারমশাই? মনি হঠাৎ বলে ওঠে। মনির কথা শুনে মাস্টার মশাইয়ের গলায় পানি আটকে গেল। বেচারার কাশি হতে লাগলো। উপস্থিত সবাই শোয়েবের দিকে তাকিয়েছিল। মনি আবার বলতে শুরু করে, মোটা হইয়া যাওয়ার ভয়ে কম খায়, কি হয় এতে? সেই তো মাঝরাইতে উইঠা রান্ধন লাগে। আমাগরে দেশে বাপু মাঝরাইতের বেলায় কারো খিদা পায় না, সন্ধ্যা রাইতে পেট ভরে খায়া আরামের ঘুম ঘুমাইতে যায়। শোয়েব মনির দিকে তাকিয়ে চুপ করার ইশারা দিচ্ছিল। আশা তখন মনিকে জিজ্ঞেস করলো, তুই রাতের বেলা গেছস কই দিয়া যে তোরে রাম কাকা দেখতেই পারে নাই? আমি তো পাঁচিল টপকাইতে জানি না আপা, তাই না মাস্টারমশাই? আবার সবাই শোয়েবের দিকে তাকালো। বেচারা শোয়েব নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়েছিল সবার দিকে। গ্লাসে থাকা পানি একের পর এক খেয়েই যাচ্ছে সে। খাওয়া দাওয়া সেরে সবাই উঠে পড়লো। সদর দরজা ঠেলে জব্বার মিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে এলো। আবার কি হলো? বড়বাবু, সর্বনাশ হয়ে গেছে বড়বাবু, আমি শেষ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। এ জীবন থুইয়া এখন আমি কি করুম? শফিক মোল্লা বাড়িতে ছিল না। সবাই ছুটে গেল তার কাছে কি হয়েছে জানার জন্য। মনি দৌড়ে এলো অন্দরমহল থেকে। কি হয়েছে তোমার কাকা? আমার মাইয়ারে বিয়া করব না বিয়াস, এই কইছে যে যেই মাইয়ারে বিয়ার আগের দিন সৌদাগররা তুইলা লইয়া গেছে
সেই মাইয়ারে সে বিয়া করবে না। তাগো নাকি মান সম্মানের ব্যাপার আছে, জানের ভয় আছে। এখন কি হইব? আমার মাইয়ারে বিয়া করবো কেডা? জব্বার মিয়া কেঁদেই চলে। মনি কি করবে বুঝতে পারে না। সে কিছু না ভেবেই জব্বার মিয়াকে সাথে নিয়ে চলল পিয়ালিদের বাড়ির দিকে। শাহানা বেগমকে বাধা দেওয়ার সময়টুকু দিল না মনি। এইদিকে গুলশানারা বেগম শুরু করলেন আবার। এই ছেলের আক্কেলখানা দেখ একবার, পরের মাইয়ার বিয়া হইছে না দেখা তোর কেন এই ভর সন্ধ্যাবেলা বাড়ির বাউন যাওয়া হইয়া লাগবো। শাহানা বেগম চাঁদকে পাঠালেন মনির পিছে যাওয়ার জন্য। চাঁদ যেতে রাজি হচ্ছিল না। শোয়েব তাকে কোন রকম ধমক দিয়ে রাজি করালো এবং সে নিজেও সাথে চলল, কেননা মনিকে সে একা একা বাহিরে রাখতে চায় না। পিয়ালি বউ সেজে বসে আছে বারান্দায়। মেয়েটা ভীষণ সুন্দরী, একবার দেখাতেই কেউ প্রেমে পড়ে যাবে। এমন মেয়েকে কেউ বিয়ের জন্য মানা করে, এটা বোকামি ছাড়া কিছুই না। লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে মেয়েটা। কেঁদে কেঁদে দু চোখ লাল করে ফেলেছে সে। মনি আস্তে করে গিয়ে তার পাশে বসলো। জানো পিয়ালি, তোমার মতনই পুতুলের মতন দেখতে আমার একখান বইন আছে, আমার মেজো আপা, মোল্লাবাড়ির সবচেয়ে সুন্দর মাইয়া। সুন্দর হওয়া যে পাপ মনিয়াপা, আজকে সুন্দর না হইলে হানিফের নজরেও পড়তাম না। এমনি কি আমারে হে তুইলে লয়া যাইতো না? আমার ভালোবাসারে আমি হারাই ফেলছি মনিয়াপা। তার মায় কইছে আমারে বিয়া করলে নাকি হানিফে তার পোলারে মাইরা ফেলবে, এর জন্যই বিয়াটা ভাঙ্গা দিছি। পিয়ালির কথার উত্তর দিতে পারে না মনি। সুন্দর হওয়া কি আসলেই অপরাধ? সুন্দর হওয়াই কি জীবনের অভিশাপ? আর কিছু না ভেবেই পিয়ালির হাত ধরে পিয়াসদের বাড়ির দিকে চলল মনি। তাদের পিছে জব্বার, শোয়েব আর চাঁদও চলল পিয়াসদের বাড়ির দিকে। পিয়াসের বাবা নেই, মায়ের বাধ্য সন্তান। মা যা বলে তাই শোনে পিয়াস। অবশ্য মায়ের বিরুদ্ধে গিয়ে সে পিয়ালিকে বিবাহ করতে চাইছিল, কিন্তু পিয়াসের মা মরার হুমকি দিলে আর সাহস পায়নি পিয়াস। মনি পিয়ালিকে নিয়ে সোজা পিয়াসের সামনে গেল। দেখো পিয়াস ভাই, দেখো তোমার জন্য মাইয়াটা কাঁদতে কাঁদতে নিজের কি অবস্থা বানাইছে, একবার দেখো। পিয়াস অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে পিয়ালির দিকে, তারপর কিছু না বলে তার মায়ের দিকে তাকায়। মনিও তাকায় পিয়াসের মায়ের দিকে। মোল্লা বাড়ির মাইয়া দেখা ভয় কিছু বলে না পিয়াসের। কাউরে ভালোবাসলে নিজের জীবন দিয়া বাঁচাইতে হইব, বুঝলেন পিয়াস ভাই? জীবনে এমন দুই চারটা জ্বর আইবই, তাই বললা কি ভালোবাসার মানুষের হাত ছেড়ে আপনি পিছন চলে আইবেন? ওরে বিয়ে করলে যে সওদাগররা মিছায় আমাগরে শত্রু বানাবে মণিমা। খালা সওদাগরের সাথে আমগেরে পূর্বপুরুষরাও ঝামেলা করছে, আমরা তাকে জন্মশত্রু। কই আমরা তো পিছিয়ে যাই নাই। সাহসের সাথে শত্রুর সামনে দাঁড়াইতে হবে, লড়তে হবে ওদের সাথে। আমরা যত ভয় পেয়ে যাব তত মাথায় বসে থাকবে ওরা, আর সুযোগ পাইলেই আমগরে বিপদে ফেলাইবো। পিয়ালি ক্রমাগত কেঁদেই চলেছে। পিয়াস যেন তার মায়ের মুখে শুধু হ্যাঁ শোনার অপেক্ষায় আছে। পিয়াসের মা ওদের দিকে খানিকক্ষণ তাকিয়ে কিছু একটা ভেবে ঘর থেকে দা দিয়ে বের হলো। তারপর বলল, এই যে দা নিয়ে আসলাম। আমি দেখি আমারে এই বিয়া দিতে আটকায় কেডা? পিয়ালেরেই আমি আমার পিয়াসের বউ কইরা ঘরে তুলমু। আইতে দাও সওদাগরের কুলাঙ্গার পোলারে। পিয়াস খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে। মনি পিয়ালির হাত শক্ত করে ধরে। পিয়ালি খুশি হয়ে মনিকে জড়িয়ে ধরে। মনি খুশি খুশি চোখে শোয়েবের দিকে তাকায়। শোয়েব মুচকি হেসে নেয়। চাঁদ ব্যাপারটা লক্ষ্য করে শোহেবের কানে বলে, কি হচ্ছে মাস্টার মশাই? চোখে চোখে ইশারা দিচ্ছ? রফিক মোল্লাকে চিনো তুমি? তার মাইয়া এটা। উনি যদি বাঘ হয়ে থাকে তাহলে এটা তার বাঘিনী কন্যা। তুমি আমার বোনের থেকে দূরে দূরে থাকো, তোমার মতলব খারাপ মিয়া। তুই যে বিদেশে থাকতে বাকিদের বোনের কাছে কাছে ছিলি, এটা কি একবারও আমাকে বলেছিস বা কাউকে? অন্য বোনের বেলায় কিছু না, আর নিজের বোনের বেলায় মাস্টারমশাই দূরে থাকো। বিবাহের জন্য সবাই মিলে চলল জব্বার মিয়ার বাড়ির দিকে। মনি তাদের রেখে বাড়ি ফিরে যাবে। তখনই পিয়াস বলে, আমার কোনো বোন নাই। যদি থাকতো তাহলে তোমার বয়সের হতো। হয়তো আমার আর পিয়ালির বিয়েতে থেকে যাও না মনি।
পিয়াসের কথা ফেলতে পারে না মনি, রাজি হয়ে যায়। শোয়েব আর চাঁদও থেকে যায়। জব্বার মিয়া কাজী রহমানকে ডেকে আনে। গ্রামের সব বিয়ে এই কাজীকে দিয়ে পড়ানো হয়। বিয়ে পড়ানোর কাজ সম্পূর্ণ হলো। মনি নিশ্চিন্ত হলো। সকালে পিয়াস শহরে চলে যাবে কাজে, সাথে পিয়ালিকে নিয়ে। সওদাগররা আর খুঁজে পাবে না তাদের। রহমান কাজী মনিকে দেখে এগিয়ে এলো। তুমি রফিকের ছোট মাইয়া না? আর এরা কারা? চাচা, এরা আমার ভাই চাঁদ, আর ওইটা ওর শোয়েব মাস্টার। ও, চাঁদ বাবা আইছে বিদেশ থাইকা? হ চাচা। রহমান কাকার সামনে মনি আমাকে আর তোমাকে ভাই বলেছে। মনির বড় ভাই শোয়েব, ছোট ভাই চাঁদ। শোয়েব কিছু না বলে চাঁদের পিঠে হাত দিয়ে চেপে ধরে। এদিকে রহমান কাকা আবার মনিকে বলে, তুই বিয়ে শাদী করবি কবে মনি? বিয়ের তো বয়স হয়ে গেছে। মনি কিছু বলার আগেই জব্বার মিয়া কাজীকে ডেকে নিয়ে গেল। বিয়েতে কিছু উপহার দেওয়া প্রয়োজন, তাই চাঁদ টাকা হাতে নিয়ে পিয়াসের কাছে গেল। উপস্থিত সেখানে শোয়েব আর মনি তখন একা। শোয়েব আর মনি একে অপরের দিকে তাকালো। আচ্ছা মানি, দুনিয়ার যত ঝামেলা সব কি তোমাকেই সমাধান করা লাগবে? অন্যদের দুশ্চিন্তা দেখলে আমিও দুশ্চিন্তায় পড়ে যাই। কাল রাতে আমার সাহস জোগানোর জন্য থ্যাংক ইউ। কি ইউ কইলেন? থ্যাংক ইউ মানে ধন্যবাদ। থ্যাংক ইউ না গো। ধুর সাই, যাচ্ছে তাই। সব কাজ শেষে বাড়ি ফিরে এলো সবাই। সকালে শোয়েব আর মনি পিয়ালি পিয়াসের সাথে ঘাট পাড়ে গেল ওদের শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে এগিয়ে দিতে। তাদের বিদায় জানিয়ে বাড়ি ফিরছিল এমন সময় শোয়েব মনিকে বলল, বিদেশ থেকে আসার পরই একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আসলাম গ্রামটা ঘুরে দেখার জন্য। একটার পর একটা ঘটনা দেখেই যাচ্ছে দিন। দুনিয়ায় ঝামেলা ছাড়া মানুষ নাই। মানুষ যেখানে আছে ঝামেলা সেখানে হইবই। বলতে পারেন মানুষের অপর নাম হয়েছে ঝামেলা। গাঁও গ্রাম দেখবেন চাঁদরে কইলেই তো লইয়া যায়। যেই দেখা তোমার সাথে দেখে মজা আছে, সেই দেখা চাঁদের সাথে দেখে লাভ আছে। এটি আপনাকে বিদেশ না, এটি গ্যারাম। এখানে একটা পোলা যদি একটা মাইয়া লগে বাইর হয়, গ্যারামবাসী দইরা জোর করে বিয়া পড়ায় দিব। তাহলে আমি ঘুরবো কার সাথে? চলেন চাঁদরে লইয়া আসি। বিকেলে চাঁদ, শোয়েব, আশা, মনি বের হলো সবাই ঘুরতে। গুলশানারা বাধা দিচ্ছিল। মাইয়া মানুষের আবার ঘোরাফেরা কিসের? ওর ভাই বোন নিয়েই তো যাচ্ছে। যা, কদিন বাদে বিয়া, হেই আবার ঘুরতে যাইবো। আখিকে রেখেই তারা ঘুরতে বের হয়। চাঁদকে নিয়ে চিন্তা হওয়ায় শফিক মোল্লা তার হাতে বন্দুক তুলে দিলেন। বাড়ি থেকে বের হওয়ার পর মনে একা একাই হাসতেছিল। কেউ না বুঝলেও ব্যাপারটা চাঁদ বুঝতে পেরেছিল। বিরক্ত হয়ে চাঁদ মনিকে জিজ্ঞেস করলো, সমস্যা কি তোর? হ্যাঁ, পাগলের মতন হাসতাছিস? থাপ্পড় দিব একটা। বড়াব্বু সুরক্ষার জন্য বন্দুক তুলেও দিল এমন একজনের হাতে যে ঠিক করে বন্দুক ধরতেই জানে না, সে আবার করবে সুরক্ষা। এমনি হাসতে নেই ভাইয়ের ওপরে। বাড়ি থাইকা দূরে আইছিস, তাই ভাই এইটি ব্যাপারে জানে না। রাখবো না, এটা আমার কাছে। বন্দুক বের করে ছুঁড়ে ফেলে দিবে সেই মুহূর্তে মনি চাঁদের হাত থেকে বন্দুকটা নিয়ে চাঁদের কপালের সামনে ধরলো। চাঁদ এত কাছ থেকে বন্দুক দেখে চোখ বন্ধ করে নিল। সে তো ধরে নিল যে মনি তাকে সত্যি সত্যি গুলি করে দিবে। আশা তখন মনিকে বলল, কি করিস পাগলি? গুলি লেগে যাবে ভাইয়ের, সরা কইতেছি। দেখছো আপা, এই হলো আমগো বাহাদুর চাঁদ ভাই। বন্দুক দেখে তার হাঁটু কাঁপে। এমনে যদি আমগো আব্বাই তার তোরে দেহে ভয় পাইতে তোরে, তেলে আবার বিদেশ থুই আইব, মোল্লা বাইতে আর আনবো না। মনির কথা শুনে শোয়েব হেসে দিল। মনি অমনি বন্দুক সোজা শোয়েবের বুকে ঠেকালো, একদম হৃৎপিণ্ডের মাঝ বরাবর। চাঁদ আশাকে নিয়ে সামনে এগোলো আর বলল, এই মাইয়া পাগল হয়ে গেছে। ওইটা কি খেলার জিনিস নাকি? একবার আমার মাথায় আবার স্যারের বুকে। ওর কাছ থেকে দূরে থাকাই ভালো। এই পুরো এলাকায় আমাগো মনির মতো নিশানাবাজ কেউ পারে না, বুঝছস ভাই? বন্দুক ওর কাছে খেলনার মতোই। এদিকে শোয়েবের অবস্থা খারাপ, না পারছে কিছু বলতে, না পারছে সরে আসতে। কাপা কাপা গলায় বলিয়ে দিল, এটা কি সরাও মানি প্লিজ?
ভয় লাগছে আমার ভীষণ। এইটুকুতেই? মনি বন্দুকের মাথা আরো জোরে চেপে ধরলো শোয়েবের বুকে। শোয়েব দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে মনে মনে বলল, পাগল মেয়ে, যেখানে বন্দুক ধরে আছো সেখানে তুমিই আছো। গুলি করে দিলে আগে তোমার কষ্ট হবে, তারপর আমার। আমার দিক তাকান মাস্টারমশাই। শোয়েব প্রথমে ভয় পেলেও সাহস করে চোখ খোলে। মনির চোখের দিকে তাকায়। অদ্ভুত এক মায়ায় দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। শোয়েব হাত দিয়ে বন্দুক চেপে ধরে। তুমি কি আমায় গুলি করতে পারবে? শোয়েবের কথা যেন কোকিলের কণ্ঠের মতন সুর তুলল মনির কানে। উত্তর দিতে পারল না সে। শোয়েব আবার জিজ্ঞেস করলো, পারবে তুমি? মনি তার কথা শুনতেই পেল না মনে হলো। শোয়েব মনির হাত থেকে বন্দুকটা নিয়ে নেওয়ার চেষ্টা করলো। অনায়াসেই বন্দুক দিয়ে দিল মনি। মনে হচ্ছিল এক দুর্বল পাখি দাঁড়িয়ে আছে শোয়েবের সামনে। শোয়েব বন্দুক নিয়ে এগিয়ে যায় মনির দিকে। বন্দুক নিয়ে মনির গলার মাঝ বরাবর ধরে। তার অনেক কাছে চলে যায়। মনি যেন তাকে বাধাই দিচ্ছে না। শোয়েব মনির চোখের সামনে হাত দিয়ে চুটকে বাজাতেই ঘোর কাটে মনির। হুঁশ ফিরে দেখে বন্দুক শোয়েবের বুকেই লাগানো আছে, আর শোয়েব তাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? তার মানে এতক্ষণ কল্পনা করছিল মনি। এসব কিছুই না তাহলে। মনি শোয়েবকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ঘোরাফেরা শেষে বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল সবাই। তখন প্রায় মধ্যরাত। ঘুমিয়ে পড়েছে সবাই। তখন মনি চুপি চুপি করে এগিয়ে শোয়েবের ঘরে যায়। চাঁদ আর শোয়েব এক ঘরে ঘুমোচ্ছে। মনি আস্তে করে ডাক দেয় মাস্টার শোয়েবকে। ও মাস্টারমশাই। ঘুমে বিভোর শোয়েব আহমেদ। মনি ডাকছে আর তার কোনো হুঁশে নেই। বাধ্য হয়ে মনি শোয়েবের মাথায় হাত রেখে ডাক দিল, মাস্টারমশাই উঠুন। জানালা দিয়ে বেয়ে আসা চাঁদের আবছা আলোয় মনির মুখ উজ্জ্বল দেখাচ্ছে। চোখ খুলেই শোয়েব দেখল মনি তার দিকে তাকিয়ে আছে। সেই একজোড়া মায়াবী চোখ যা বারবার মনির দিকে টানে তাকে। মনি আবার ডাকে, মাস্টারমশাই উঠুন না। ঘোর কাটল শোয়েবের। স্বপ্ন নয়, মনি সত্যিই তাকে ডাকছে। চুপি চুপি দুজন বেরিয়ে আসলো। কোথায় নিয়ে যাচ্ছ মানি? কথা দিছিলাম আমি আপনারে, রাইতের বেলা ঘাটপাট কেমন দেখা যায় সেটা দেখাবো আপনারে। চলেন শাপলা বিলে যাবো আইস। শোয়েব কোনো প্রশ্ন না করেই হাঁটছিল মনির সাথে। কেন জানি মানা করার ইচ্ছে নেই তার। আবার সেই পাঁচিলের সামনের গাছটার সামনে দাঁড়িয়ে দুজন। মনি জিজ্ঞেস করে, ভয় পাইতেছেন মাস্টারমশাই? না, সাথে তুমি আছো না, ভয় কিসের? দুজনে পাঁচিল টপকে হাতে হাত রেখে চলল ঘাট পাড়ের দিকে। চাঁদের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে তাদের। ঘাট পাড়ে এসে দাঁড়ালো দুজনে। হাতে হাত তখনও আছেই। শোয়েব আচমকা বলে, ইস, চশমাটা রেখে এসেছি। চশমা ছাড়া চলতে আমার অসুবিধা হয়। জানতাম আমি চশমা ছাড়া তো ভাতের একটা দানাও আপনি সহে দেন না। এই জন্যই তো আপনার আউনের পর থেকে আমার হাত একবারের জন্যও ছাড়তেছেন না, অন্ধকারে উষ্টা খাইয়া পড়ে যাওয়ার ভয়ে। মনির কথা শুনে শোয়েব লজ্জা পেয়ে তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল। মনি তার ব্যাগের ভেতর থেকে চশমা বের করে মাস্টারের হাতে দিল। এই অন্ধকার রাতের বেলা তুমি একা একা ঘাট পাড়ে আসো, তোমার কি ভয় লাগে না একটু? যদি ডাকাতের দলেরা কেউ ধরে নিয়ে যেত এবং সদাগরের হাতে তুলে দেয় তখন কি হবে? হ্যাঁ, আমি এতটাও সুন্দরী রমণী না যে আমারে দেখা মাত্রই ডাকাতেরা আমারে দইরা লইয়া যাইব আর তাগরে সর্দারের মূল্যবান সময় নষ্ট করব। কই যাইবেন আপনারা? শাপলা বিল। শোয়েব ও মনি নৌকায় উঠে বসলো। পানির ঢেউয়ে নৌকা হেলে দুলে যাচ্ছিল। নৌকায় বসে শোয়েবের ভয় হতে লাগলো। এর আগে কখনো পাল তোলা নৌকায় উঠেনি সে। রাতের বেলা চাঁদের আলোয় নদীর পানি যেন চকচক করছিল। ছইয়ের বাহিরে বসে দুজন রাতের সৌন্দর্য উপভোগ করছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। শোয়েবের তখন কিছু লাইন মনে পড়ছিল। এই বুকে বইছে যমুনার ঢল, অথই প্রেমে জ্বলছে মন অতল। তীর ঘেঁষে গড়ব আমি স্বপ্নের মহল, সেখানে জেগে থাকবে আমার প্রেমের প্রতীক তাজমহল। মনি ওই দূর আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছিল, আর শোয়েব তাকিয়েছিল মনির দিকে।
কি অপরূপ দেখাচ্ছে মেয়েটাকে চাঁদের আলোয়। সুন্দর দেখানোর জন্য কি লাগে? ফর্সা রং, টানা টানা চোখ, ঘন কালো লম্বা চুল, গোলাপের পাপড়ির মতন দুটো ঠোঁট। আচ্ছা, সেই সব সুন্দরীদের কাছে কি মনির মতন এমন মায়া ভরা দুটো চোখ আছে? অন্যায়কে অন্যায় বলার সাহস আর অস্ত্র হাতে নেওয়ার সাহস আছে? তারা কি পারে রাতের বেলা বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে পাঁচিল টপকে এমন নির্জন নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে? মনি তো শুধু এখন মোল্লাবাড়ির মেয়ে নয়, আমার বাঘিনী সে এখন। বাঘিনী? শোয়েব আস্তে করে ডাকলো মনিকে। হ্যাঁ, কেডা বাগিনী? আমার কিছু কইলেন মাস্টারমশাই? কই না তো। শোয়েব মাথা নাড়িয়ে মানা করলো। মাঝি নৌকা শাপলা বিলের দিকে নিয়ে গেল। মাঝ নদীতে ঢেউ অনেক উথাল পাথাল শুরু করেছে, নৌকা প্রায় ডুবে যাওয়ার মতন। শোয়েবের এবার ভয় পেয়ে মনির হাত শক্ত করে চেপে ধরলো। এভাবে হুট করে হাত চেপে ধরায় মনির কিছুটা অস্বস্তি অনুভব করলো, কিন্তু কিছু বলতে পারলো না। দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। মনি শুধু ভাবছে এর আগে মাস্টার মশাইয়ের এমন উজ্জ্বল চেহারা দেখেনি, হয়তো তেমন ভাবে কখনো তাকায়নি। তবে আজকে দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা, উনি আমার হাত ধরেছেন কেন? ধরেছেন? উনি কি আমায় ভালোবাসেন? ধ্যাত, কিসব ভাবছি। উনি শিক্ষিত মানুষ, অনেক সুদর্শন। বিদেশে হয়তো কাউকে তিনি অপেক্ষা করতে বলে এসেছেন। এখান থেকে ফিরে হয়তো তাকে বিবাহ করবেন। তবে উনি যদি আমায় সত্যি ভালোবাসেন তাহলে তো মন্দ হয় না। দেখতে তো খারাপ নন। তিনি লম্বা, ফর্সা গায়ের রং, কথা বলার ভঙ্গি যেন কোনো সিনেমার হিরোর মতো। ছি, এসব কি ভাবছি আমি? মনে আচমকা জিজ্ঞেস করলো শোয়েবকে। আপনি বিয়া করছেন মাস্টার? না, কেন? এত উল্টা প্রশ্ন করেন কেন আপনি? শাপলা বিলে পৌঁছাতেই শোয়েব একটা ফুল হাত দিল তোলার জন্য। মনি তাকে ফুল ছিঁড়তে নিষেধ করলো, কেননা তার মতে সুন্দর জিনিস দূর থেকেই মানায়। সে এই সৌন্দর্যই তাকে দেখাতে এনেছে। শোয়েব ও মনির কথা মতো আর ফুল তুলল না। এবার শোয়েব মনিকে প্রশ্ন করলো, তুমি কাউকে ভালোবাসো? বড়ব্বু আপনারে কয় নাই আমগো বংশে প্রেম ভালোবাসা করা হারাম? তোমাকে বড় আব্বু নিজেই তো প্রেম করে বিয়ে করেছেন। হয়, আমার আব্বাই করে নাই। বড় আব্বু নাকি দাদার বিরুদ্ধে যায় বড় আম্মুরে বিয়া করছিল। এই জন্যে আমার আব্বাই বড় আব্বুরে মান দেয় নাই, এর কথায় কোনো কথাই শোনে নাই। হো, এই ব্যাপার। হয়, আমি এই জন্যই ভালোবাসা বিয়ে করতে চাই না। নাইলে আমার আব্বাই জেল থেকে আইসা হেরে আর আমারে দুই ডারে জবাই করে আবার জেলে যাইব। এত ভয় পাও নাকি তুমি? ওপরে আল্লাহর নিচে আমার আব্বাই দুই ডারেই ভয় পাই আমি। এই প্রথম ভয় শব্দটা শুনলাম তোমার কাছ থেকে। ছোটকাল থেকে ওনার ব্যাপারে এত শুনছিলাম যে ওনার নাম শুনলেই আমার ভয় করে। তখন মাঝরাত হয়ে গেছে। মাঝি নৌকা নিয়ে ঘাট পাড়ে ঠেকালো। তারা দুজনে নৌকা হতে নামলো। আকাশে মেঘ জমেছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। দুজনে হেঁটে চলেছে মোল্লাবাড়ির দিকে। হঠাৎ বৃষ্টি জোরে নামা শুরু করলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা বড় বট গাছের নিচে আশ্রয় নিল। বৃষ্টিটা নামানোর কি দরকারটা ছিল? দেরিও হয়ে গেছে, মেলা এলা পরেই ভোর হয়ে যাবে। তখন যদি বুড়ি দেখে যে আমরা আবার নাই, তাইলে আগের বারের মতোই আবার কইবে যে আপনি আমারে নিয়ে ভাইগা গেছেন। কথাটা বলেই মনে জোরে জোরে হাসতে লাগলো। তার কথা শুনে শোয়েবও হাসছিল আর মনে মনে বলছিল, যদি সত্যি তোমায় নিয়ে পালিয়ে যেতে পারতাম আমি, তাহলে এই বৃষ্টির প্রতিটা ফোঁটা আজ তোমার বিরহের সাক্ষী দিত মন। পুরো দুনিয়াকে দেখে দিতাম ভালোবাসা কাকে বলে। মনি গাছের ছায়া থেকে বের হয়ে দৌড়ে খোলা আকাশের নিচে গেল। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা তাকে ভিজিয়ে দিচ্ছিল। মুক্ত আকাশে পাখির মতন উড়তে চাচ্ছিল মনি। তার যদি একজোড়া ডানা থাকতো তাহলে এখনই আকাশে উড়াল দিত সে। শোয়েব যেন ব্যস্ত হয়ে মনিকে বলল, মানি, বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে তোমার। আরে মাস্টার মশাই, জ্বরের ভয় কি আমি বৃষ্টিতে ভিজবো না? অসুস্থ হয়ে যাবে তুমি, চলে এসো এখানে। মনি শোয়েবকেও টেনে নিয়ে আসলো খোলা আকাশের নিচে। মনি চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে।
শোয়েব এক দৃষ্টিতে তাকিয়ে আছে মনির দিকে, চোখের পলক যেন পড়ছেই না। ইচ্ছে করছে সারা জীবন এভাবে তাকিয়ে থাকতে। থেমে যাক এই মুহূর্তটা। এই কেমন অনুভূতি হচ্ছে, বৃষ্টির প্রতিটা ফোঁটার মতন আমিও ছুঁয়ে দিই তাকে। তোমায় ছুঁয়ে দেওয়া প্রত্যেকটা বৃষ্টির ফোঁটাকেও আমার হিংসে হচ্ছে মনি। হে আকাশ, মেঘ, বৃষ্টি, সাক্ষী থাকো তোমরা, মনিকে আমি ভালোবেসে ফেলেছি। শোয়েবের তখন আবার কিছু লাইন মনে পড়ছিল। আগে তো বৃষ্টি নেমেছে শ্রাবণে, তবুও মন ভুজেনি এমন স্বপন কথনে। এই প্রেম কেন আজ এত আপন লাগে? ভালোবাসা বুঝি এভাবেই আসে চুপিসারে? মাস্টারমশাই বাড়ি চলেন। মনি শোয়েবের হাত শক্ত করে ধরে বাড়ির দিকে ছুটে চলল। দুজনেই চুপি চুপি বাড়িতে ঢুকে পড়ল। তারপর যে যার কক্ষে ঢুকে পড়ল সবার নজর এড়িয়ে। সকালবেলা দুজনের প্রচন্ড জ্বর এলো। বাড়ির সবাই সন্দেহ শুরু করলো। দুজনের একসাথে জ্বর আসায় বাড়ির সবাই সন্দেহ শুরু হলো, নিশ্চিত কাল বৃষ্টিতে ভিজেছে। শোয়েবের থেকে মনির জ্বর একটু বেশি। শাহানা বেগম মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন, গুলশানারা বেগম রাগে কটমট করছেন। এই ছেলে কাল থেকে বৃষ্টিতে ভিজছে, সেই জন্যই তো এত জ্বর আসছে। শোয়েব বাকি সবার সাথে দাঁড়িয়ে আছে যাতে তাকে কেউ সন্দেহ না করে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর একটু পরপর হাসি দিচ্ছে। চাঁদ তখন শোয়েবের কানে কানে বলল, ও না হয় বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাইছে, আপনার ঠান্ডা লাগলে কেমনে স্যার? কাল রাতের বৃষ্টি কি আপনাদের দুজনের উপর দিয়ে বইয়ে গেছে? আশা চাঁদকে টেনে নিয়ে চলল ঘাট পাড়ের দিকে। সাম্পান মাঝি ঘাটে ছিল তার নৌকা নিয়ে। তারা দুজনে চলল শহরের দিকে। মনি একা একা ঘরে শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। ঘরে আর কেউ নেই, যে যার মতো কাজে ব্যস্ত। তখন শোয়েব চুপি চুপি ঢুকলো মনির ঘরে। পায়ের আওয়াজে চোখ মেলে তাকালো মনি। শোয়েব মনির পাশে গিয়ে বসলো। এত বাধ্য কেন তুমি? হ্যাঁ, শুনছি বাড়ির ছোট ভাইয়ারা অবাধ্যই হয়। তুমি একটু বেশি। রাতে কতবার মানা করলাম বৃষ্টিতে না ভেজার জন্য, শুনলেন আমার কথা? সেই তো জ্বর চলেই আসলো। এখন কেমন লাগছে? হ্যাঁ, সেই বছরে একবার আহে বর্ষাকাল, না হয় একদিন এল্লা বৃষ্টিতে ভিজলামই। জ্বর না হয় আসছে, তাই বলে কি বৃষ্টিতে ভিজবো না আমি? শোয়েব মনির সামনেই হাঁচি দিল। মনি বিছানা থেকে দুর্বল শরীরে উঠে শোয়েবের মাথায় হাত দিল। মাস্টারমশাই, জ্বর তো আপনারও আইছে। কপালে মনির হাত রাখায় শিউরে ওঠে শোয়েব। তার হাত দিয়ে মনির হাত ধরে শোয়েব তারপর বাম হাত কপালে রাখে জ্বর কেমন তা দেখার জন্য। লজ্জায় লাল টমাটোর মতো হয়ে যায় মনি। বিকেলে ডাক্তার নিয়ে শহর থেকে ফিরল আশা আর চাঁদ। গুলশান আরা রাগে জ্বলছিল। একে তো বাড়ির বাইরে গেছে, আবার ছেলে ডাক্তার নিয়ে আসছে মনির জন্য। ছেলে হয়ে কেন মেয়ে অন্দরমহলে ঢুকবে? তার হুকুমে ডাক্তার যেন কিছুতেই মনির ঘরে না ঢুকে। শহর থেকে যিনি এসেছেন তিনি হলেন ডাক্তার আকাশ, আশার চেনা পরিচিত। আশা যেখানে মানসিক হাসপাতালে ছিল সেখানে প্রায় রোগী দেখতে যেতেন ডাক্তার আকাশ। আশা কারোর কথা না শুনে আকাশকে নিয়ে অন্দরমহলে ঢুকলো। আকাশ প্রথমে মনির জ্বর মাপলো। 104 ডিগ্রিতে উঠে গেছে জ্বর। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি বৃষ্টি ভাব। একটু বাদে বাতাস বইতে শুরু করলো। কালো অন্ধকারে ছেয়ে গেল আকাশ। সদর দরজায় ডাকপিয়ন এসে একখানা চিঠি হাতে ধরিয়ে দিয়ে গেল। চাঁদ চিঠিটা খুলে পড়ে শোনালো। হবু জামাই, মানে আখিয়াপুর জামাই লিখেছেন যে তার কোনো গুরুত্বপূর্ণ কাজ চলে এসেছে, যার কারণে হয়তো তাকে দেশের বাহিরেও যাওয়া হতে পারে। এর জন্য তিনি চান যে তাদের বিয়ের তারিখ যেন আগানো হয়। তাই যত দ্রুত সম্ভব বিয়ের যত কাজকর্ম আছে সব শুরু করতে। পরশু দিনই তারা বিবাহ করতে গ্রামে আসবেন। গুলশানারা শুনে খুশি হলেন। আখিকে বুকে টেনে নিয়ে বললেন মনির দিকে তাকিয়ে, আশেপাশে যা শুরু হয়েছে তাতে যত তাড়াতাড়ি হয় মাইয়াডারে বিয়া দিয়া পার করে দেওয়ান লাগবো। সবাই ঘর হতে বের হয়ে গেল। ঘরে শুধু আশা, আকাশ আর মনি ছিল।
আকাশ মনিকে চেক আপ করা শেষ হলে ওষুধ লিখতে লাগলো। তার ব্যাগে থাকা জরুরি ওষুধ মনির ঘরে টেবিলের ওপর রেখে দিল আর আশাকে বুঝিয়ে দিল কখন কোনটা খেতে হবে। তারপর ওষুধের প্রেসক্রিপশনটা ধরিয়ে দিল আশার হাতে। আশা তা হাতে নিয়ে দেখছিল। মনি লক্ষ্য করলো ডাক্তার সাহেব অনেকক্ষণ হলো বারবার আশার দিকে দেখছিল। শুধু দেখছে না, মুচকি মুচকি হাসছে। মনি অগত্যা জিজ্ঞেস করলো আকাশকে,